দিনাজপুরে লাইভ করছিলাম। তো আমাদের P2 এর লোকজন যারা তোমার হচ্ছে যে স্টকে বিনিয়োগ করে, আমাদের একটা গ্রুপ আছে, সিক্রেট গ্রুপ আছে, ইনভেস্টমেন্ট বাই P2 এ। সেখানে আমরা বিভিন্ন মেসেজ দেই, আমরা বিভিন্ন সিক্রেট শেয়ার করি আর কি কিনবে কি বেচবে ওটা ওখানে গাইড করি। তবে তার আগে তোমাকে বিও অ্যাকাউন্ট খুলতে হবে, মানে হুদাই ইন্টারেস্টেড পার্টিকে আমি ওখানে ঢুকাই না, কারণ ওটা খুবই আমাদের হাইলি কনফিডেন্সিয়াল গ্রুপ, যেখানে হচ্ছে যে মানে যাদের সত্যিকে যাদের বিও অ্যাকাউন্ট আছে তাদেরকে ওখানে ঢুকাই আমি, এবং ওখানে আমি গাইড করি যে কি কিনবে কি বেচবে কখন কোনটা কিনবে টিনবে সেই বিষয়ে। সাইফুল ভালো আছে। আচ্ছা চলো আমরা আমরা গতকাল যেখানে ছিলাম, রাশেদ, ওই আমার ওই আরফিন ভাই ভিএস যে পেজটা আছে সেখানে দুটো ভিডিও আছে, সেখানে ব্যাখ্যা করছি বিও অ্যাকাউন্ট খোলার পরে, তারপরে তুমি আইসো আমাদের গ্রুপে। তো আমরা গতকাল যেখানে শেষ করছি সেখান থেকে যদি শুরু করি, প্রথম যে রাইটারের নাম পড়বো সেটা হচ্ছে জেমস জয়েস। আচ্ছা, আধুনিক যুগে তোমার মূলত এখানে খুব রাইটারদের, যেহেতু এটা অনেক লম্বা আধুনিক যুগ, তুমি মূলত প্রত্যেকটা রাইটারের সবচেয়ে ইম্পর্টেন্ট যে তোমার লেখাজোখা, হ্যাঁ, না তুমি শুধু সেগুলোর নাম পড়লে মোটামুটি তোমার হয়ে যাবে, যেহেতু এখানে অনেক। আর আচ্ছা, ক্লাস শেষে তোমাকে একটা টিপস দেবো তোমাদের সবাইকে, যারা ক্লাস শেষ পর্যন্ত থাকবে আর কি, তাদেরকে একটা টিপস দিব, সাহিত্য ভালো করার টিপস। তো আসলে প্রথমে আমরা যাব জেমস জয়েস, যার একটা থিওরি আছে যেটাকে বলা হয় বেস্ট অন ফর দ্য স্ট্রিম অফ কনসার্ট। সরি, আমার খুব নেট প্রবলেম হচ্ছিল। ওকে, সো আমরা তোমার হচ্ছে যে যেখানে ছিলাম, জেমস জয়েসের তোমার তার ওয়ার্কের যে বৈশিষ্ট্য, শোনা যাচ্ছে তো না? শোনা যাচ্ছে? ওকে। তো সে যে জন্য বিখ্যাত সেটা স্ট্রিম অফ কনসাসনেস টেকনিক। মানে কি, মানে হচ্ছে তার যে ন্যারেটিভ যে টেকনিক, হ্যাঁ, এটার জন্য সে যথেষ্ট বিখ্যাত ছিল। তার সব ওয়ার্ক যদি ভুলেও যাই, আমরা শুধু একটা ওয়ার্ক বলবো না, সেটা হলো ইউলিসিস। ইউলিসিস হচ্ছে তার একটা নোভেল। তো বলতে হবে ইউলিসিস একটা পোয়েম কে লিখছিল, কমেন্টে লিখে ফেলো। টেনিসন, রাইট, টেনিসন। ওকে ওকে, মডার্ন পিরিয়ড পড়তেছি আমরা এখন, মডার্ন পিরিয়ড। হুম। সো জেমস জয়েস সম্পর্কে আমরা শুধু যদি সব ভুলেও যাই, আমরা কখনো ইউলিসিসটা ভুলবো না। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে তোমার ইউলিসিস যেই কে লিখছে, এই প্রশ্ন 40 BCS চলে আসছে। যেহেতু চলে আসছে, এবং যেহেতু আমরা বলছিলাম যে বিসিএস এ তোমার ইউজুয়ালি আগে যে কোশ্চেনটা আসছে হুবহু, সে কোশ্চেনটা তোমার রিপিটেশন হিস্ট্রি খুবই কম। তো সেই জন্য তাহলে বাকি আর একটা আমরা তার কাজ মনে রাখি, সেটা হলো ডাবলিনার্স। হ্যাঁ, সো ডাবলিনার্স ইউলিসিস দুটো মনে রাখবো, আর এই লাইনটা মনে রাখবো যে বেস্ট নোন ফর দ্য স্ট্রিম অফ কনসাসনেস টেকনিক। আর সে হচ্ছে আইরিশ নোবেলিস্ট পোয়েট, হ্যাঁ, আয়ারল্যান্ডের লোক সে। ডাবলিনার্স, হ্যাঁ। সো এটা শর্ট স্টোরি কালেকশন, মূলত নোবেল না, শর্ট স্টোরি কালেকশন। ওকে,
এরপরে আমরা নোবেল স্টোরিটা, নোবেল আর স্টোরিটা কিভাবে গ্রিক হিরো ইউলিসিসকে নিয়ে। ইউলিসিস নামে একটা কবিতা ছিল তোমার হচ্ছে যে টেনিসনের। ভার্জিনিয়া উলফ, উলফের তোমার তার আমরা 3টা কাজ মনে রাখার ট্রাই করবো। নাম্বার 1 হচ্ছে যে ডেলওয়ে, সে হচ্ছে একজন ইংলিশ ঔপন্যাসিক। তো যে জন্য সে বিখ্যাত, যে ইনার রিয়েলিটিস প্রেজেন্টেশনের জন্য বিখ্যাত। তো টার্মটা মনে রাখতে হবে। তো সে হচ্ছে ইনার রিয়েলিটিস এটা প্রেজেন্টেশন করার জন্য বিখ্যাত। আমরা প্রত্যেকটা রাইটারের যে তার সবচেয়ে বিখ্যাত যে কাজটা, সেটা একটু আমরা ক্যারেক্টার ম্যাপটা আমরা একটু দেখার ট্রাই করি। তো মিসেস ড্যালোয়ে এটা হচ্ছে ভার্জিনিয়া উলফের একটা নোবেল। এটার তোমার এটা মানে খুব একটা তোমার ইন্টারেস্টিং বিষয়বস্তু এরকম কিছু না, খুব সাধারণ একটা উপন্যাস, কিন্তু খুবই বিখ্যাত। তো এখানের মধ্যে তোমার যে মেইন এটার প্রোটাগনিস্ট তার নাম হচ্ছে ক্ল্যারিসা ড্যালোয়ে। তো ক্ল্যারিসার তার হাজব্যান্ড হচ্ছে তোমার রিচার্ড, আর ক্ল্যারিসার এক্স বয়ফ্রেন্ড হচ্ছে পিটার, পিটার ওয়ালস। হ্যাঁ, এখানে আমাদের কয়েকটা, কারণ পরীক্ষায় এখন তোমার আগে যেরকম প্রশ্ন আসতো শুধুমাত্র রাইটারের, হ্যাঁ, এখন কিন্তু তোমার ইয়া থেকেও তোমার ওই উপন্যাসটার ভিতরের কোন ক্যারেক্টার নাম থেকেও প্রশ্ন আসে। যেমন ধরো তোমার তোমার হ্যামলেট, হ্যামলেট তো ধরো প্রচুর অনেকবার পরীক্ষা আসছে বিসিএস এ। হ্যামলেট থেকে নিশ্চয়ই এখন আর আগের মতো সেই সেম প্রশ্নটা আসবে না, এখন ভিতর থেকে একটু ডিপে তোমার যাবে। তো এই জন্য তোমরা যখন যেটা পড়তে হবে, তবে সবগুলো তো তোমার কাহিনী সংখ্যা জানা লাগবে না, যেগুলা যে রাইটারের সবচেয়ে বিখ্যাত সেটার একটা আমরা কাহিনী সংখ্যা আমাদের একটু জানতে হবে। তো এটা মূলত তোমার প্রথম বিশ্বযুদ্ধের পরের একটা কাহিনী। তো মাত্র একদিনের কাহিনী জুড়ে এটার এটার কাহিনীটা মূলত। সো এখানে ওরা একটা পার্টির আয়োজন করে, রিচার্ড এবং তার যে ওয়াইফ ক্যারিস, ওরা একটা পার্টির আয়োজন করে। তো সেই পার্টিতে আবার তোমার পিটার ওয়ালস যে ছিল ক্যারিসার এক্স বয়ফ্রেন্ড, সেও সেখানে এসে তোমার উপস্থিত হয়। তো এটা মোটামুটি একদিনের কাহিনী নিয়ে। তো এখানে আমরা মোটামুটি 3টা ক্যারেক্টার জানবো। একটা হলো এখানে মেইন ক্যারেক্টার হলো ক্ল্যারিসা ড্যালোয়ে। ড্যালোয়ে উপন্যাসে তো বোঝা যাচ্ছে এখানে তার উপাধি ড্যালোয়ে। আর হাজব্যান্ড হচ্ছে রিচার্ড এবং তার এক্স বয়ফ্রেন্ড হচ্ছে পিটার। টু দ্য লাইট হাউস, শুধু লাইট হাউস নামে কি কোনো কিছু পড়ছি আমরা? শুধু লাইট হাউস, হ্যাঁ, কি পড়ছিলাম? শুধু লাইট হাউস, এডগার অ্যালান পো, রাইট। সো এরকম যেগুলো খুব কাছাকাছি জিনিসপত্র আছে তোমার, সেগুলো আমরা আলাদা করে দরকার হলে আলাদা করে লিখে রাখতে হবে, বইয়ের মধ্যে নোট করে রাখতে হবে, খাতার মধ্যে নোট করে রাখতে হবে। বইয়ের ফাঁকে দিয়ে তুমি লিখে রাখবা যে এরকম একই রকম কিছু পাইলে যেখানে তোমার প্রচন্ড কনফিউশন ক্রিয়েট হবে। তো টু দ্য লাইট হাউস এটা একটা নোভেল, এবং এটা হচ্ছে ভার্জিনিয়া উলফের একটা নোভেল। আর থার্ড ওয়ান ইজ অরল্যান্ডো এবং দ্য ভয়েস আউট। সো এই 4টা কাজ যদি মনে রাখো, ভার্জিনিয়া উলফের নাম্বার 1 হচ্ছে যে তোমার মিসেস ড্যালোয়ে সবচেয়ে বিখ্যাত কাজ, এবং দ্য লাইট হাউস, অরল্যান্ডো এবং দ্য ভয়েস আউট। ভার্জিনের সাথে ভয়েস আউট মিল আছে। এখন আসো ডিএইচ লরেন্স। ডিএইচ লরেন্স হচ্ছে ইংলিশ নভেলিস্ট এবং একই সাথে পোয়েট, প্লেরাইট সবই। এবং তার সবচেয়ে বিখ্যাত নোবেল, এবং তার হচ্ছে যে যেটাকে তার একটা অটোবায়োগ্রাফিক্যাল নোভেল বলা হয়, সেটা হচ্ছে তোমার সানস অ্যান্ড লাভার্স। সানস অ্যান্ড লাভার্স এই নোভেলটার রাইটার, এটা খুব সম্ভবত না আসে নাই। তো তার মেজর ওয়ার্ক যেটা, সেটা হচ্ছে তোমার সবকিছু মধ্যে একটা লাভ পাবা তার, যে সানস অ্যান্ড লাভার্স, উইমেন ইন লাভ, লেডি চ্যাটার্জিস লাভার, হ্যাঁ, সবকিছু লাভার আছে তার এখানের মধ্যে। হ্যাঁ, তারপরে দ্য রেইনবো, এখানে তো তোমার লাভ জড়িত, তাই না? সমলিঙ্গের মানুষের মধ্যে ভালোবাসা জড়িত রেইনবো চিহ্নের মধ্যে। দ্য হোয়াইট পিকক, সো তার যে বিখ্যাত যে কাজ তোমার সানস লাভার, এখানের মধ্যে আমরা মোরেল ফ্যামিলি শব্দটা মনে রাখবো, যে এখানে তোমার ওয়াল্টার মোরেল, ওয়াল্টার মোরেল এবং তোমার গার্ট্রুড মোরেল, হ্যাঁ, এটা হলো মোরেল ফ্যামিলির কাহিনী নিয়ে এটা বর্ণিত হয়েছে। তো এটা মূলত তার নিজেরও ছোটবেলার কাহিনী, অটোবায়োগ্রাফিক্যাল। তো এই গার্ট্রুড মোরেল এবং ওয়াল্টার মোরেল, তাদের দুই ছেলে হয়েছে তোমার পল মোরেল এবং উইলিয়াম মোরেল।
তো এই গার্ট্রুড মোরেল মানে মা কিন্তু যথেষ্ট রকমের তোমার ছেলেদেরকে খুবই তোমার কন্ট্রোল করে, মানে কর্তৃত্ব স্থাপন করতে চায়। হাজবেন্ডের উপরে কর্তৃত্ব স্থাপন করে ব্যর্থ হয়েছে, তো ছেলেদের উপরে কর্তৃত্ব স্থাপন করতে চায়। তো সেই জন্য যে নাটকের যে মেইন যে ক্যারেক্টার তোমার যে প্রোটাগনিস্ট পল মোরেল, তাদের কিন্তু ভিতরের যেই মানে পুরুষ সুলভ যেই তোমার বিকাশটা হয় না। তো মোটামুটি এখানের মধ্যে সাংসারিক পারিবারিক অশান্তি, আগুন সংঘাত, এগুলোর কাহিনী নিয়েই বর্ণিত হয়েছে। সো আমরা লরেন্স থেকে মনে রাখবো, লরেন্সের তার অন্তত 4টা কাজ মনে রাখা যাবে লাভ দিয়ে, না? সন্স এন্ড লাভার্স, উমেন ইন লাভ এবং লেডি চ্যাটার্জিস লাভার, 3টা লাভ দিয়ে রেইনবো কাইন্ড অফ লাভ। সো 4টা লাভ মনে রাখতে পারবো আমরা, আশা করি, যদি সব ভুলেও যায়। আর তোমার হচ্ছে যে দ্য সন্স এন্ড লাভার, এই ফ্যামিলিটা মূলত মোরাল ফ্যামিলি নিয়ে, এবং যেখানে তোমার খুবই যে কর্তৃত্ববাদী মায়ের ক্যারেক্টারটা এখানে ফুটে তুলছে। ইডিপাস কমপ্লেক্সে, ইডিপাস কমপ্লেক্স তো সেখানে তো আরেকটু ডিফারেন্ট কাহিনী, সেখানে তো তোমার কিছুটা তোমার ইনসেস্টের মতো কাহিনী চলে আসে এটা। হ্যাঁ, কিছু সাদৃশ্য আছে, হ্যাঁ, কিছু সাদৃশ্য আছে। সো টিএস এলিয়ট, যাকে বলা হয় তোমার বিংশ শতাব্দীর সে অন্যতম সে প্রতিভাবান কবি, যাকে সাথে পোয়েট, ড্রামাটিস্ট এবং ক্রিটিক। তো তার উপরে আমরা তার স্পেশালিটি যেটা, সেটা হচ্ছে অবজেক্টিভ কোরিলেটিভ। এটা হচ্ছে তার বৈশিষ্ট্য। প্রত্যেকটা রাইটারের যদি কোনো স্বতন্ত্র এমন কিছু থাকে, যে তোমার ধরো যদি বলে ধরো ড্রামাটিক মনোলগ কি ইউজ করছে কবিতায়, ড্রামাটিক মনোলগের জন্য অনেকে ইউজ করছে, বাট একজন বিখ্যাত, হ্যাঁ, ড্রামাটিক মনোলগ ইউজ করছে একজন, সে নিজে খুব বিখ্যাত, সে হচ্ছে রবার্ট ব্রাউনিং, তাই না? তো এরকম প্রত্যেকটা রাইটার তুমি দেখবা যেই মানে ক্যারেক্টারিস্টিকটা একজনের জন্য স্বতন্ত্র খুবই, হ্যাঁ, যে এটা তার জন্য খুব ইউনিক টাইপের কিছু, হ্যাঁ। তো এরকম যেগুলো পাবা সেগুলো আলাদা করে মনে রাখার ট্রাই করবা। তো টিএস এলিয়টের তার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে সে থিওরি অফ অবজেক্টিভ কোরিলেটিভের জন্য বিখ্যাত। তো থিওরি অফ অবজেক্টিভ কোরিলেটিভ জিনিসটা কি না জানলে হবে, বাট আমরা জেনে রাখা ভালো। জিনিসটা হচ্ছে এটা যে it is a poetic form that takes its inspiration from object, landscape, natural event, and makes them a metaphor of an existential condition. তো মানে কি জিনিসটা, যেমন তার যে ওয়েস্ট ল্যান্ড যে তোমার যে কবিতা, সেখানে যে সিচুয়েশন ক্রিয়েট করছে, সো হিউম্যান বিইং এর যে হতাশা, ডিসপেয়ার এবং যে ফিয়ার অফ ডেথ, সেটা হচ্ছে ওয়েস্ট ল্যান্ডের মধ্যে প্রকাশ পায়। যেমন আমরা যদি বলি যে তোমার ম্যাকবেথের মধ্যে কি ঘটনা ঘটে, ম্যাকবেথের মধ্যে তোমার ঘুম থেকে উঠা, ও হাঁটতে হাঁটতে ঘুমের উপর অনেক কথাবার্তা বলতেছে, তাই না? তো রাইটার যে কথাটা বলতে চাচ্ছে, হ্যাঁ, নায়কের মুখ দিয়ে যেটা বলতে চাচ্ছে, নায়ক হয়তো রিয়েলিস্টিক সেটা বলতে পারবে না বাস্তবতার প্রেক্ষাপটে, কিন্তু সে বিভিন্ন সিচুয়েশন ক্রিয়েট করে সেই জিনিসটা নায়কের হাতে বলাচ্ছে। এই জিনিস হলো অবজেক্টিভ কোরিলেটিভ, মানে আমি যেই জিনিসটা বলতে চাচ্ছি সেটা অবজেক্টিভলি আমি এটা বলতে হবে জিনিসটা। তো তার যে বিখ্যাত কবিতা দ্য ওয়েস্টল্যান্ড, দ্য হলো ম্যান, April is the coolest month, like first one, the Wasteland, right? So T.S. Eliot, The Hollow Man এবং Murder in the Cathedral। তাহলে হচ্ছে আমরা এলিয়টের তোমার তার অনেকগুলো কাজ আছে, এখানের মধ্যে আমরা সবচেয়ে তোমার একটা কোশ্চেন তার 37 বিসিএস আসছিল, জেরন টোয়েন। হ্যাঁ, জেরন টোয়েন কবিতাটা কে লিখেছে এটা আসছিল 37 বিসিএস এ। তো জেরন টোয়েন যেহেতু চলে আসছে, সে তো এটা আসার চান্স নাই, খুব একটা নাই। তাহলে আমরা তার অন্য যে বিখ্যাত কবিতাগুলো, দ্য ওয়েস্টল্যান্ড, তারপরে দ্য হলো ম্যান এবং মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল, হ্যাঁ, এই 3টা আমরা মনে রাখবো। সো বরিস পাস্তারনাক, এখন আমরা কয়েকজন রাইটারের নাম পড়বো, যে ওই রাইটারের সাথে তার তোমার একটা করে বিখ্যাত কাজ, তার 2-1টা করে বিখ্যাত কাজ। এখন বরিস পাস্তারনাক কিছু অনেক লেখাজোখা করছে এবং সে নোবেল প্রাইজ পাচ্ছিল 1958-এ, হ্যাঁ, আমেরিকান। সে মূলত তোমার রাশিয়ান পোয়েট। তো ট্রান্সলেটর ছিল সে। তাহলে তার সবচেয়ে বিখ্যাত কাজ যেটা, সেটা মনে রাখবো আমরা, ডক্টর জিভাগো, এটা তার সবচেয়ে বিখ্যাত কাজ। তারপরে হচ্ছে যে পার্লেস বাক, দ্য গুড আর্থ। এরপরে যদি আমরা যাই, অ্যালডাস হাক্সলি, তোমার মূলত সে ছিল একজন প্রাবন্ধিক, একজন অ্যাথেইস্ট।
সো তার যেই তোমার বিখ্যাত নোবেল সেটা হলো ব্রেভ নিউ ওয়ার্ল্ড। তাহলে ওর যে মেইন তার সাহিত্যকর্ম যে জন্য সে বিখ্যাত সেটা হলো অ্যাসাইস্ট, কিন্তু তার ফেমাস নোবেল হচ্ছে ব্রেভ নিউ ওয়ার্ল্ড, যেটা মূলত একটা ইউটোপিয়ান সোসাইটি সে এখানের মধ্যে সে ব্যাখ্যা করছেন। ইউটোপিয়ান মানে আমরা বলছিলাম, ইউটোপিয়ান মানে হচ্ছে মূলত যে দেশের কোনো অস্তিত্ব নাই। আমরা প্রায় অনেক সময় বলি যে ইউটোপিয়ান চিন্তা ভাবনা, যে এটা যেটা কখনো সত্যি হবে না। সো গুনার মিডরাল উনি ছিলেন একজন সুইডিশ এবং নোবেল লরিয়েট, মূলত সে অর্থনীতিবিদ, সমাজতন্ত্রবিদ, দ্য এশিয়ান ড্রামা। গুনার মিডরাল নামটা শুনে কিছুটা তাকে ইন্ডিয়ান ইন্ডিয়ান মনে হয়, এবং বইটার নামও এশিয়ান ড্রামা। নামটা শুনে কিছুটা মনে হয় যে সে এশিয়ান বা ইন্ডিয়ান, বাট সে হচ্ছে সুইডিশ। আর্নেস্ট হেমিংওয়ে উনি একজন নোবেল লরিয়েট। 1954-এ সে নোবেল পায়। তার বিখ্যাত আমরা এখানে 4টা উপন্যাসের নাম পড়বো। সো প্রত্যেক বিসিএস মোটামুটি সে খুব কমনলি আসে। দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, এই জন্যই মূলত সে নোবেল প্রাইজ পায় 1954-এ, এই বইটার জন্যই। সো দ্য সান অলসো রাইজেস, এই কোশ্চেনটা অবশ্য তোমার চলে আসলে 37 বিসিএস এ। সো ফেয়ারওয়েল টু আর্মস এবং ফর হুম দ্য বেল টলস। ওকে, তারপরে দ্য টরেন্টস অফ স্প্রিং, এটা আমরা হেমিংওয়ের আমরা দ্য সান অলসো রাইজেস 37 এ চলে আসছে। তাহলে বাকি যেগুলো আসে না এখনো পরীক্ষাতে, মানে আসার জন্য বসে আছে এখন, দ্য ওল্ড ম্যান দ্য সি, তারপরে হচ্ছে যে ফেয়ারওয়েল টু আর্মস, ফর হুম দ্য বেল টলস এবং দ্য টরেন্টস অফ স্প্রিং। মোটামুটি 4টা উল্লেখযোগ্য আমরা যদি মনে রাখি, সো আশা করি আমাদের হেমিংওয়ে শেষ। ফেয়ারওয়েল টু আর্মস এখানের মধ্যে মূলত সে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে কাহিনী সেটা বর্ণনা করে। এনিম্যাল ফার্ম নিয়ে আমরা আগে বলছিলাম, জর্জ অরওয়েলের এনিম্যাল ফার্ম, এখানের মধ্যে মূলত সে যেটা করছে এটা একটা স্যাটায়ার, এবং এখানে সে যেটা বলতে চাইছে তখন তো তোমার সোভিয়েতের উত্থান এবং কোল্ড ওয়ার চলতেছিল। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তোমরা জানো যে ইউএসএ এবং সোভিয়েতের মধ্যে একটা দ্বিমেরু ভিত্তিক পৃথিবী ক্রিয়েট হয়, যেখানে সোভিয়েত চাচ্ছে যে সমাজতন্ত্র কায়েম করতে এবং তার দিকে সব নিয়ে যেতে, আর ইউএসএ হচ্ছে তারা গণতন্ত্রের পার্টি, তারা পুঁজিবাদী দেশ। তো এনিম্যাল ফার্মটা মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের তোমার একদম শেষে 45-এ রিলিজ হয়। এটা মূলত সমাজতন্ত্র বিরোধী, সোভিয়েত বিরোধী একটা তোমার স্যাটায়ার, যেখানে সে সমাজতন্ত্রকে যথেষ্ট রকমের স্যাটায়ার করে। তার আরেকটা বিখ্যাত উপন্যাস হচ্ছে 1984, যদি লেখা 1984 কিন্তু এটা রিলিজ হচ্ছে 1949-এ, যেখানে সে 1984-এ পৃথিবী, এটাও তার একটা স্যাটায়ার। এবং সত্যি সত্যি সে যেরকমই তোমার দেখাচ্ছে ঠিক পৃথিবী সে পথে আগাচ্ছে, এবং সেরকমই। শুটিং এন এলিফ্যান্ট, এটা তার বিখ্যাত নোবেল, এবং এই নোবেলের উপরে ভিত্তি করে কিন্তু একটা মুভিও ক্রিয়েট করা হয়েছে। তো জাপল সাঁতরে, উনি একজন, নাম শুনে বোঝা যাচ্ছে সে হচ্ছে যে ফরাসি। তো তার নোটেবল ওয়ার্কস হচ্ছে দ্য রোড টু ফ্রিডম। আচ্ছা, এটা কাছাকাছি একটা ইয়ে আছে, আর লং ওয়াক টু ফ্রিডম, আমরা খুব কাছাকাছি। আর লং ওয়াক টু ফ্রিডম এটা কে লিখছে? লং ওয়াক টু ফ্রিডম এসে কোনটা এসে কিনা? 1994 না, এসে না। শুটিং এলিফ্যান্ট হলে আছে তার নেলসন ম্যান্ডেলা, রাইট। তো কাছাকাছি যেগুলো আছে সেগুলো আমরা আলাদা করে আমাদেরকে বিশেষ যত্ন নিয়ে মনে রাখতে হবে, যেগুলো আমাদের যথেষ্ট ভুল হতে পারে। তো আসো আমাদের সমসাময়িক তোমার ইন্ডিয়ান বংশোদ্ভূত যে রাইটাররা আছে তারা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, সমসাময়িক ইন্ডিয়ান বংশোদ্ভূত কোন রাইটারের নাম বলতে পারবা? এখন খুব ভালো লেখে ইন্ডিয়ান বংশোদ্ভূত। আর কে নারায়ণ বিখ্যাত, হ্যাঁ আরো বিখ্যাত লোকজন আছে, জাম্পা আছে। অমিতাভ ঘোষের লেখাপড়া তোমরা কেউ? অমিতাভ ঘোষ এখনকার সাম্প্রতিক সময় খুব বিখ্যাত। শশী থারুর ছিল এর আগে তোমার ইন্ডিয়ান পলিটিশিয়ান, শশী থারুর, কিরণ দেশাই, হ্যাঁ। তো ইন্ডিয়ান বংশোদ্ভূত যে রাইটার যারা আছে তোমার অরুন্ধতী, হ্যাঁ, তোমার সাম্প্রতিক সময়ের মানে এখনো যারা জীবিত, যারা লেখালেখি করতেছে, ওরা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিশেষ পরীক্ষার জন্য। তো এরকম সাম্প্রতিক সময়ের যত ইন্ডিয়ান ভালো ভালো রাইটার আছে সবার তোমার মেজর ওয়ার্ক গুলো তোমাকে পড়তে হবে, এরা খুবই বিখ্যাত। আর বাংলাদেশে যদি বলি তাহলে প্রগতিশীল রাইটার যারা আছে এই সময়ের মধ্যে,
সো কয়েকজন প্রগতিশীল রাইটারের নাম বলো তো দেখি, কয়জনের নাম নাম মনে আছে প্রগতিশীল রাইটার? সাদুজ্জামানকে সরাসরি প্রগতিশীল রাইটার বলা যায় না, উনি ছোট গল্পকার, উনি সরাসরি প্রগতিশীল রাইটার না, উনি আসলে তোমার ওই পলিটিক্সের ধার ধারে না খুব একটা। নির্মলেন্দু গুণ, হ্যাঁ উনি কবি কিন্তু খুব প্রগতিশীল রাইটার। হুমায়ুন আজাদ, হ্যাঁ শাহরিয়ার কবির যারা আছে। প্রাক্তন কোনোদিন পরীক্ষা আসবে না। সফা মরে গেছে, শামসুর রহমান মারা গেছে, ওরা এখন জীবিত নাই এখনকার সাম্প্রতিক সময়ে যারা। সো যাদের তোমার হচ্ছে যে আমরা মেজর ওয়ার্ক গুলো গত 20-30 বছরের মধ্যে রিলিজ হয়েছে যারা, হ্যাঁ। সো আনিসুল হকের লেখাজোকা, আনিসুল হক তো তোমার মূলত সে গল্পকার। আনিসুল হকের লেখাজোকা পরীক্ষা আসার খুব সম্ভাবনা নেই। আসলে শুধু মা উপন্যাসটা আসতে পারে, কিন্তু মনে হয় না খুব একটা সম্ভাবনা আছে। সৈয়দ শামসুল হক, রাইট। কিছু মানে সাম্প্রতিক সময় যারা খুব ধরো লাস্ট 8-10 বছর যারা খুব তোমার যাদের নাম আমরা মানে শুনছি আর কি, জীবিত যারা ছিল। হাসান আজিজুল হক, হ্যাঁ তোমরা জানো হাসান আজিজুল হক তোমার হচ্ছে কিছুদিন আগে মারা গেল, তার মানে যথেষ্ট রকম ইম্পর্টেন্ট। আনিসুজ্জামান, হ্যাঁ তা গত বছর মারা গেল, তাও মারাত্মক রকম ইম্পর্টেন্ট। জীবিতদের মধ্যে শাহরিয়ার কবির খুব ইম্পর্টেন্ট, এরকম যারা আছে। হাসান আজিজুল হক থেকে একদম সবই পড়ে ফেলবা, মানে যারা গত 1-2 বছরে মারা গেছে এদের একদম যা আছে মোটামুটি সব পড়ে ফেলবা, দেখবে একটা কমন চলে আসবে। ওকে। সো আমরা এখন কিছু সাম্প্রতিক সময়ের যারা তোমার, সাম্প্রতিক বলতে আসলে যারা জীবিত সবাই এরকম না, আর কে নারায়ণ তো সে 2001 সালে মরে গেছে, হ্যাঁ। তো বাট মানে যারা আমরা বলতে পারি যারা তোমার গত 20-30 বছরে যাদের প্রচুর যারা কন্ট্রিবিউশন যারা যাদের ছিল। আর কে নারায়ণ হচ্ছে তোমার তাও, সরি থ্যাংক ইউ স্যার চলে আসছে না, থ্যাংক ইউ না সরি, ভুলে থ্যাংক ইউ স্যার চলে আসছে। একদিন খুশি হয়ে গেছিলে না, কই বাজি থ্যাংক ইউ স্যার চলে আসছে রে ভাই। আচ্ছা, আর কে নারায়ণ তোমরা তোমাদের খুব মেয়েদের খুব প্রিয় ওর নামটা। সো কেন প্রিয়? কারণ ওর নাম হচ্ছে রাশিপুরম কৃষ্ণ স্বামী, কৃষ্ণ স্বামী নারায়ণ, নারায়ণ স্বামী, হ্যাঁ অনেক দুইটা স্বামী আছে, রাশিপুরম কৃষ্ণ স্বামী নারায়ণ স্বামী, হ্যাঁ। স্বামী যেটা আছে তো তোমাদের পছন্দ হবে না। মানে নিজের স্বামীকে তো লোকজন পছন্দ করে না, অন্য স্বামীদেরকে পছন্দ করে আর কি। এবং যেহেতু তোমার স্বামীকে পছন্দ করো, তার কে নারায়ণের তোমার তার একটা নোবেল হচ্ছে যে স্বামী অ্যান্ড ফ্রেন্ডস। ওকে, সো স্বামী অ্যান্ড ফ্রেন্ডস। তো তোমাদের মধ্যে কোনো ছেলের জন্য যদি তার ওয়াইফ যদি কোনো কবিতা লিখে, তা আমাকে যদি তুমি কবিতাটা দেখাইতে পারো তো তোমার ওয়াইফ তোমার যে কবিতা লিখছে, তাহলে আমি তোমাকে অ্যাওয়ার্ড দিব, যে তোমাকে আমি পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী অ্যাওয়ার্ড দিয়ে দিব, হ্যাঁ। আচ্ছা, স্বামী এন্ড ফ্রেন্ডস। তারপর হচ্ছে তোমার তার একটা বিখ্যাত হলো দ্য ব্যাচেলর অফ আর্টস, দ্য ব্যাচেলর অফ আর্টস। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ আছে, ওয়েটিং ফর মহাত্মা, ওয়েটিং ফর দ্য মহাত্মা। সো ওয়েটিং ফর দ্য মহাত্মা, এই তিনটা মনে রাখলে হবে, স্বামী এন্ড দ্য ফ্রেন্ডস, দ্য ব্যাচেলর অফ আর্টস এবং ওয়েটিং ফর দ্য মহাত্মা। নাফিসা বলছে যে লিখবে, মানে তুমি তো কষ্ট করে লিখবে না? আচ্ছা ঠিক আছে, কষ্ট করে হইলেও লিখো। আচ্ছা আরউইন শো, তোমার তার সম্পর্কে একটা জিনিস মনে রাখলেই হবে, আরউইন শো তোমার আরউইন শো এর যে আমাদের মুনির চৌধুরী, যে সে একটা নাটক লিখছিল কবর, হ্যাঁ। তো কবর যেই তোমার নাটকটা, যে নাটকটা ছায়া অবলম্বনে লিখছিল সেটা হলো বাড়ি দ্য ডেড, হ্যাঁ। এটা অ্যান্টি ওয়ার ড্রামা। সো বাড়ি দ্য ডেড এটা অবলম্বনে মূলত কবর যে নাটকটা সেটা রচনা করছিল মুনির চৌধুরী। সো আসতে পারে যে নিচের কোন নাটকটা ছায়া অবলম্বনে কবর নাটকটা রচনা করে, আরো আসতে পারে যে তোমার নিচের কোনটি একটি এন্টি ওয়ার ড্রামা, অথবা আসতে পারে বাড়ি দা ডেট এটা কোন ধরনের ড্রামা, এরকমও আসতে পারে। আরউইন, হ্যাঁ বাড়ি বাড়ি দা ডেড ডেড, আরউইন শো, এই উপরে লিখলাম আরউইন শো এই নামটা। সো নেলসন ম্যান্ডেলা নিয়ে ওনার হচ্ছে আমরা অলরেডি যে বইটা বলে ফেলেছি শুধু সেটাই বললে হবে। তার একটা বিখ্যাত উক্তি আছে তোমার, আই এম দ্য মাস্টার অফ মাই মাইন্ড, আই এম দ্য মাস্টার অফ মাই মাইন্ড, এবং ডাক্তার বোঝা যাচ্ছে না, আই এম দ্য ক্যাপ্টেন অফ মাই সোল।
ওকে, সো তার একটা বিখ্যাত ডায়লগ এবং তার লং ওয়াক টু ফ্রিডম, এটা অলরেডি আমরা আগেই বলে ফেলছি। সো এটা সম্পর্কে আচ্ছা, 2007 সালে নোবেল প্রাইজ পাইছে একজন রাইটার, তার নাম হচ্ছে ডোরিস লেসিং। হ্যাঁ, সে আফ্রিকান জিম্বাবুয়ান ইংলিশ রাইটার ডোরিস লেসিং। সো তার আমরা হচ্ছে যে একটা লেখা মনে রাখলে হবে, দ্য গ্রাস ইজ সিঙ্গিং। এটা মনে রাখলে হবে। তবে যে বইটার জন্য নোবেল প্রাইজ পাইছে সেটা একটু মনে রাখতে পারি আমরা, দ্য গোল্ডেন নোটবুক। দ্য গোল্ডেন নোটবুক, দ্য গ্রাস ইজ সিঙ্গিং। আচ্ছা, লাস্ট ইয়ার কে পাইছে বলতো সাহিত্য নোবেল প্রাইজ? কারণ তোমার 44 যখন হবে, তোমার এই বছর তো আর নোবেল দেওয়া হবে না, গত বছর নোবেলটা, গত বছর নোবেল প্রাইজ কে পেয়েছে সাহিত্যে? গত বছর কে পেয়েছে সাহিত্য নোবেল প্রাইজ? রাজাক। হ্যাঁ, লুইস গ্লুক না, আব্দুল রাজাক। লুইস গ্লুক পাইছে। হ্যাঁ। তার কিছু বিখ্যাত তোমার উইকিপিডিয়া থেকে সবচেয়ে বিখ্যাত যে কয়েকটা কাজকর্ম সম্পর্কে একটু জানবা। সো জিমি কার্টার, যে ছিল মূলত একজন আমেরিকান প্রেসিডেন্ট। সো আমেরিকান প্রেসিডেন্ট যেহেতু, এটা মনে রাখলেই তার যে মেজর ওয়ার্কটা সেটা মনে রাখতে পারবো আমরা, সেটা হচ্ছে হোয়াইট হাউস ডায়েরি। আমেরিকার আর কোন প্রেসিডেন্টের কোনো কাজকর্ম নাম আমরা জানি? বিল ক্লিন্টন কিছু লিখছে? ক্লিন্টন কিছু লিখছে কিনা? কি লিখছে ক্লিন্টন? কি লিখছে? মাই লাইফ। সো গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস, যাক সম্পর্কে না বললে তো এটা মহাপাপ হয়ে যাবে। সো যেহেতু এখন একটা প্যান্ডেমিক চলতেছে, কোভিড প্যান্ডেমিক, তো তোমার এরকম ডিজিজ রিলেটেড একটা বই আছে তার, সেটা হচ্ছে লাভ ইন দ্য টাইম অফ কলেরা। সো রিলেটেড, হ্যাঁ, লাভ ইন দ্য টাইম অফ কলেরা, এটা খুব রিলেটেড। আর তার যে বিখ্যাত বই, সেটা অবশ্য আমরা মোটামুটি সেটা ম্যাক্সিমাম লোকে জানে, সেটা হলো নিঃসঙ্গতার 100 বছর। অনেকবার অনুদিত হয়েছে, বাংলাদেশে বিভিন্ন প্রকাশনীর হাতে অনুদিত হয়েছে, 100 Years of Solitude। সো এটা তার বিখ্যাত বই, নিঃসঙ্গতার 100 বছর। গুন্টার গ্রাস মূলত সে জার্মান নোবেলিস্ট ছিল। তো সে তোমার হিটলারের সময় সে হিটলার বাহিনীতে প্রশিক্ষণ নেয়, বিশ্বযুদ্ধ শেষ অবশেষে সে যুদ্ধবন্দী হিসেবে জেল কাটছে এবং 64-এ সে ছাড়া পাইছে। তো গুন্টার গ্রাস, সে তার সম্পর্কে আমরা যে জিনিসটা মনে রাখা লাগবে, যে এই যে গুন্টার গ্রাস, সে 1986-এ বাংলাদেশে আসছিল। হ্যাঁ, হাইলি সাজেস্টেড একটা বই, নিঃসঙ্গতার 100 বছর। সো গুন্টার গ্রাসের সবচেয়ে নোটেবল যে ওয়ার্কটা, সেটা হলো দ্য টিন ড্রাম। এটা হচ্ছে তার ফার্স্ট এবং ফেমাস নোবেল, দ্য টিন ড্রাম। কিছুদিন আগে বাংলাদেশের একটা ছেলে তোমার একজন বিখ্যাত আমেরিকান লিঙ্গুইস্টকে তোমার ফেসবুকে আমন্ত্রণ জানায়, এবং জানানোর পরে তোমার সে জানে না যে ইউএসএ টাইমের সাথে বাংলাদেশের টাইমের ডিফারেন্সটা কেমন ছিল। যেহেতু ডে 7 ছিল। তার নাম হচ্ছে নোম চমস্কি। ওই ছেলেটার নাম কিনা ছিল, খুব সাহসী একটা ছেলে, তাই না? আমার খুব ভালো লাগছে ছেলেটা, যদি অনেকে ওকে ইয়া বলছে তোমার উল্টা পাল্টা বলছে, বাট আমার কিন্তু ছেলেটাকে ভালো লাগছে। ঠিক আছে, একটু সে ইয়া করতে পারে। নাহিদ, ও কি নাহিদ রেঞ্জ নাকি? ও চিটং এর ছেলে, তাই না? নামটা আমি ভুলে গেছি, নামটা ভুলে গেছি আমি, কিন্তু তোমার হ্যাঁ, নাহিদ মানে নাহিদ রেঞ্জ না তো সে, ওর নাম তো মানছে, নাহিদ রেন করে দিছে। ওর নাম হেলাল। আচ্ছা, ওই মানে ভন্ড নাহিদের নাম হেলাল না? আচ্ছা, তা আমার ভালো লাগছে কেন তোমাদের বলি, সেটা হচ্ছে ও তোমার মানে নোম চমস্কি, তোমার মানে তাকে যে মেল করার জন্য সে সাহস করছে, যে না, আমি সাহস করি যে আমরা কি করি, ধরো আমরা আমাদের নিজেদের ইউনিভার্সিটি টিচারকে আমরা মেল করতে কি করি, আমরা ভয় পাই না?
না, আমাদের নিজেদের নিজেদের টিচারকে মেল করতে ভয় পাই যে স্যার আবার কি মনে করে, রাইট? স্যার জানি কি জানি মনে করে যে, ধরো স্যারকে একটা আমরা টেক্সট করবো, হ্যাঁ, এটা আমাদের একটা ভয়ের ব্যাপার না, স্যার আবার কি জানি মনে করে। তো যেমন ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা ওরা ওদের ভিসিকে, হ্যাঁ, তোমার সেই মেল করার আগে চিন্তা ভাবনা করবে স্যার আবার কি মনে করে, এবং বা এসএমএস করার আগে বা ফোন করলে সেটা ভয় পাবে এখানের মধ্যে। এবং এই ছেলে সে নমচমস্কি মেল টেল করে মোটামুটি সে সেটিং করে ফেলছে ফেসবুক লাইভ আনার জন্য। তো এটা কিন্তু মানে সহজ কাজ না। এটা ওর কমিউনিকেশন স্কিল মানে প্রমাণ করে সে কতটা স্কিল কমিউনিকেশনের মধ্যে। সে মানে আনতে পারছে, যে কোনো ভাবে আনতে পারছে, স্যার আসেন আসেন আপনার কথা শুনতে চাই, হ্যান ত্যান বুঝাইতে আনতে তো পারছে সে, তাই না? সে সফলের দিক দিয়ে, যদিও সে যথেষ্ট রকমের টাইম নিতে পারে না, হ্যাঁ এটা ওর ব্যাড লাক বা ওর সেখানে জানার ভুল। কারণ সে তো জানে না যে ওখানের মধ্যে তোমার ডে লাইট সেভিং চলতেছিল, যে এটা ওর ভুল হতে পারে, যেরকম ভুল হতে পারে। বাট আমি ওকে অ্যাপ্রিসিয়েট করি যে ওর ইয়াটা, যদিও অনেকে সমালোচনা করছে খুবই। তো নুন চমস্কির তোমার তো ফেমাস বুক হচ্ছে দ্য কমন গুড, হ্যাঁ দা, হ্যাঁ সে তো বিষয়টা ইচ্ছাকৃত ভাবে করে নাই, তাই না? যে নাহলে ইচ্ছাকৃত ভাবে নুন চমস্কি বসে রাখবে এরকম তো করে নাই। ওকে, সো আমরা এখন চলে যাব আমাদের পোস্ট মডার্ন পিরিয়ডের একজন বিখ্যাত রাইটার। পোস্ট মডার্ন মানে 1939-এর পরে যাদের মেজর লেখাজোখাগুলো তোমার প্রকাশিত তাদের। তো আমরা প্রথম যার সম্পর্কে জানবো তার নাম হলো হ্যারল্ড পিন্টার। উনি কিন্তু একই সাথে অভিনেতাও ছিল। হ্যাঁ, হ্যারল্ড পিন্টারের শুধু একটা উপন্যাসের নাম জানলে হবে, দ্য বার্থডে পার্টি। দ্য বার্থডে পার্টি, এটা জানলে হবে। বার্থডে এনজয়, কার বার্থডে? সায়াদের বার্থডে। ওকে, সো চিনুয়া আচেবে তার একটা বই আছে, বাংলা অনুবাদ হয়েছে, সবকিছু ভেঙে পড়ে। এটা খুব তোমার বিখ্যাত বই, বাংলা তোমার রকমারিতে পাওয়া যায়, সবকিছু ভেঙে পড়ে, খুব তোমার সুন্দর উপন্যাস। থিংস ফল অ্যাপার্ট, ইংরেজির নাম ছিল থিংস ফল ফল অ্যাপার্ট। সো তার আর কোনো কাজ না জানে একটা জানলেই হবে। এবং সে হচ্ছে তোমার বুকার পাই এই বইটার জন্য। আফ্রিকান সমাজে সে ইগলু নামে পরিচিত। সো আমরা হচ্ছে যে নেক্সট আমরা মোটামুটি শেষ দিকে চলে আসছি। ওলে সোইঙ্কা কি নামে পরিচিত? ইগলু, ইগলু নামে পরিচিত আফ্রিকায়। ইগলু, ইগলু আইসক্রিম খাও না? ইগলু, IJLOO, ইগলু নামে পরিচিত। ওলে সোইঙ্কা সে ছিল মূলত, পুরো নাম অনেক লম্বা, হ্যাঁ। সো ওলে সোইঙ্কা সে ছিল একজন নাইজেরিয়ান প্লে রাইট এবং একই সাথে কবি, সাহিত্যে নোবেল প্রাইজ পাইছে। তার যেই তো সবচেয়ে ফেমাস যেই নাটক, এবং যে জন্য সে অনেকগুলো ফেমাস নাটক আছে তার, তার মধ্যে আমরা সবগুলো মনে থাকবে না আমরা। তো আমরা তার সবচেয়ে ফেমাস যে প্লে হলো দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল। দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল। একদম পিছনে হবে কিনা সেটা পরিস্থিতি সাপেক্ষে আমরা হচ্ছে যে দেখবো, পরিস্থিতি যেটা বলে। ওকে, আমরা হচ্ছে যে আমাদের ইন্ডিয়ান বংশোদ্ভূত আরেকটা রাইটারের কাছে চলে আসি, এটা হলো অনিতা দেশাই। হ্যাঁ, অনিতা দেশাই ভারতের দিল্লিতে জন্মগ্রহণ করে। সো ভয়েস বাই দ্য সি, এটা এই বইটার জন্য এটা একটা শিশুতোষ বই, যে জন্য সে তোমার অ্যাওয়ার্ড পায়, দ্য ভয়েস বাই দ্য সি। এটার জন্য সে তোমার সাহিত্য পুরস্কার পায়। তার একটা উপন্যাসের নাম মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে গেমস এট টয়লাইট। এটা মনে রাখলেই হবে, গেমস এট টয়লাইট। ওকে,
যার সম্পর্কে না জানলে খুব পাপ হয়ে যাবে, সে হলো সালমান রাশদি। সো পুরো দুনিয়াতে খুবই তোমার আলোচিত, সমালোচিত, বিখ্যাত, এবং যাকে তোমার হচ্ছে যে ইরানের যে ধর্মীয় গুরু, সে তার মস্তকের বিনিময়ে পুরস্কার ঘোষণা করেছিল। সো সালমান রাশদি তোমার, সে তোমার হচ্ছে যে ভারতীয় বংশোদ্ভূত, ব্রিটিশ ইন্ডিয়ান নভেলিস্ট। হ্যাঁ, তার যে জন্য এত আলোচনা সমালোচনা, তার মোস্ট কন্ট্রোভার্সিয়াল, হ্যাঁ, সেটার নাম হচ্ছে স্যাটানিক ভার্সেস শয়তানের পদাবলী। এটা হচ্ছে তার সবচেয়ে তোমার সমালোচিত, যেটা মুসলিমদের তোমার যে মূল্যবোধে, ধর্মীয় মূল্যবোধে আঘাত আনতেছে। ওকে, আর যেটার জন্য সে মূলত বুকার পুরস্কার পাইছে, এবং তার লিটারারি যে মুন্সিয়ানা, মিডনাইট চিলড্রেন, এবং এটা নিয়ে কিন্তু একটা বিখ্যাত মুভি আছে কিন্তু নেটফ্লিক্সে, মিডনাইট চিলড্রেন, না, যে দেশভাগের কাহিনী নিয়ে, যে 47-এর 15 আগস্ট মধ্যরাতে জন্ম নেয় তোমার শিশুটাকে মিডনাইট চিলড্রেন নামে অভিহিত করা হয়। তো বলেছিলাম যে এখনো জীবিত রাইটারদের মধ্যে, মানে এখনো জীবিত এবং বিখ্যাত, এবং আমাদের পাশের বাড়িতে জন্মগ্রহণ করছে, সেটা হলো অমিতাভ ঘোষ। যদি সাহিত্য পড়ে যদি তুমি মনে করো তুমি ইংলিশে তোমার রাইটিং ক্যাপাবিলিটি ডেভেলপ করবা, তো সেক্ষেত্রে তোমার যে আগের আমলে ক্লাসিক রাইটার যারা, সেটা কিন্তু গুড চয়েস হবে না। যদি তুমি সাহিত্য পড়ে তোমার রাইটিং ক্যাপাবিলিটি বাড়াতে চাও, তাহলে ইন্ডিয়ান বংশোদ্ভূত রাইটার যারা আছে তাদের লেখাজোখা যদি পড়ো, যেমন অমিতাভ ঘোষের লেখা পড়তে পারো তুমি, কিরণ দাসের লেখা পড়তে পারো, তারপর তোমার শশী থারুর, এদের লেখা পড়তে পারো। কারণ এদের লেখাগুলো অনেক বেশি প্রাঞ্জল, তুমি অনেক ইজিলি বুঝতে পারবা। তোমার বারবার তোমাকে ডিকশনারি উল্টাতে হবে না, এবং তুমি বাক্যের গাঁথুনি, হ্যাঁ, যেহেতু মোটামুটি ওরা আমাদের পাশের বাড়ির লোক, তো ওদের লেখাজোখা তুমি খুব ইজিলি ডাইজেস্ট করতে পারবা, ইজিলি বুঝতে পারবা। ওকে, সো অমিতাভ ঘোষের তার অনেকগুলো বিখ্যাত কাজ আছে। তার মধ্যে তার যে ফার্স্ট নোবেল, সেটা হলো দ্য সার্কেল অফ রিজন। এটা হচ্ছে তার ফার্স্ট নোবেল। দ্য শ্যাডো লাইন্স, এটাও বিখ্যাত, দ্য শ্যাডো লাইন্স। তো এদের ব্যাপারে তোমার হচ্ছে যে একটা কথা প্রচলিত, যে ওনারা বুঝতে পারছে যে বাংলায় ওনারা সাহিত্য সাধনা করে ওনারা খুব বেশি দূর যেতে পারবে না, দুনিয়া বেশি দূর ওনারা পৌঁছাতে পারবে না। তো বুঝতে পারে তারা মোটামুটি ইংরেজিতে সাহিত্য সাধনা শুরু করছে, এবং তারা মোটামুটি যথেষ্ট বিখ্যাত লোক। যাক, সেটা অবশ্যই কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা, যে বাংলায় রচনা করলে বাংলার পেনিট্রেশন খুবই কম, অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ বাংলার পেনিট্রেশন খুবই কম, তোমার মানে ইনফ্লুয়েন্স কম, যেহেতু আমরা খুব অর্থনৈতিকভাবে খুব শক্তিশালী কিছু না। দ্যাটস ওয়াই বাংলার পেনিট্রেশন কম। তুমি যদি তোমার বাচ্চাকে যে সেকেন্ড কোনো ল্যাঙ্গুয়েজ শেখাতে চাও, মানে ইংরেজি ছাড়া, তাহলে তুমি যেগুলো শেখাতে পারো, বা তুমি যদি নিজে কোনো শিখতে চাও, যেগুলো শেখাতে পারো সেটা হচ্ছে যে স্প্যানিশ, তারপর হচ্ছে যে ফ্রেঞ্চ, আরবিক, জার্মান। তার মধ্যে এই দুটো ল্যাঙ্গুয়েজ খুবই শক্তিশালী, হ্যাঁ, বিশ্বের অনেকগুলো দেশ। আর ফ্রেঞ্চ শেখার সবচেয়ে বড় সুবিধা যেটা হচ্ছে, তুমি অনেকগুলো দেশে তুমি জব করতে পারবা। হ্যাঁ, কারণ বিশ্বের এখনো 29টা দেশ এখনো কিন্তু ফরাসি ব্লকে। আফ্রিকান অনেকগুলো কান্ট্রি কিন্তু ওদের নিজেদের কোনো কালচার নাই, নিজেদের কোনো ভাষা নাই। ওরা ফ্রান্স ওদের সব ধ্বংস করে দিচ্ছে, মানে ওখানে মধ্যে সব ফরাসি চলতেছে। তো ওরা খুবই তোমার স্ট্রং ল্যাঙ্গুয়েজ, এই দুটো ল্যাঙ্গুয়েজ, স্প্যানিশ এবং ফ্রেঞ্চ। তুমি নিজে যদি ইংলিশের বাইরে কোনো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখতে চাও, এবং তোমার বাচ্চাকে যদি সেকেন্ড কোনো ল্যাঙ্গুয়েজ শেখাতে চাও, তাহলে আমি এই দুটো ল্যাঙ্গুয়েজ সাজেস্ট করবো, স্প্যানিশ আর ফ্রেঞ্চ। পার্সিয়ান আর জানো, ওগুলো তুমি ওই ইয়াগুলো দেখতে 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 জানো, ওই কি না, ওই যে সুলতান সুলেমান দেখতে দেখতে জানো। তাই না? ওই যে এখন তো টার্কিশ তোমার যে সিরিয়াল গুলো দেখায়, সেগুলো দেখতে দেখতে লোকজন জানে। ওকে, যেহেতু টার্কিশ কথাবার্তা আসছে, ফ্রেঞ্চ কোর্স কিনছিলাম, প্র্যাকটিস করতে হবে, সেক্ষেত্রে তোমার ইয়াটা কিন্তু ভালো অপশন। তোমার ওলিয়াস প্রসেস যদি থাকে তোমার, তুমি যে শহরে থাকো ওলিয়াস প্রসেস থাকে, সেখানে ভর্তি হতে পারো। ওরহান পামুক, হ্যাঁ, ডুওলিঙ্গো ভালো, আমার মেয়েকে ভর্তি করেছিলাম আমি ওলিয়াস প্রসেসে, কিন্তু কোভিডের পরে তো
সব বন্ধ হয়ে গেল। জার্মান শিখার জন্য তোমার গেট ইনস্টিটিউট আছে, আর তোমার ফ্রেঞ্চ শিখার জন্য ওলিয়াস প্রসেস আছে। আর সবগুলো তোমার ইউনিভার্সিটিতে আধুনিক ভাষা ইনস্টিটিউটের একটা ইয়ে আছে, কোর্স আছে। ওখানে 6 মাস মেয়াদী বিভিন্ন এই কোর্সগুলো প্রোভাইড করে। তুমি চাইলে আরবিক শিখতে পারবা, জার্মান শিখতে পারবা, ফ্রেঞ্চ শিখতে পারবা, সার্টিফাইড কিন্তু। এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ জানা মানে তুমি চাকরির বাজারে তুমি অনেক বেশি আগে গেলা, প্রচুর আগে গেলা তুমি চাকরির বাজারে, যদি তুমি কোনোভাবে যদি কোনো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখতে পারো। ওরান পামুক তোমার যে মূলত তুরস্কের ইতিহাসে প্রথম নোবেল লরিয়েট, এবং সে 2006-এ তোমার নোবেল পাই। সো তার যেই তোমার প্রথম যেই নোবেলটা 1974-এ, ডার্কনেস অ্যান্ড দ্য লাইট। তো ডার্কনেস অ্যান্ড দ্য লাইট, এটা তার হচ্ছে যে ফেমাস বুকস। ওকে, অরুন্ধতী রায়ের কথা বলছিল। অবশ্যই অরুন্ধতী রায় তোমার গড অফ স্মল থিংস আমি কিনে তোমার অসংখ্য পড়ার ট্রাই করছি, কিন্তু আমি যাই হোক কোনো লেখা বুঝি না, লেখা খুবই কঠিন, অনুবাদও কঠিন, ইংরেজিতে আরো কঠিন, ইংরেজিতে কিছু বোঝা যায় না, তার লেখা জগা খুবই কঠিন। মানে মহিলা চেহারা দেখলে মনে হয় যেন সে খুব রুদ্রমূর্তি, খুব কঠিন কঠিন। অবশ্য তার মানে গল্পের থিম গুলো কঠিন। আমি মোটামুটি কয়েক পেজ পড়ার পরে তোমার হচ্ছে যে আর মানে ইয়ে রাখতে পারতেছি না, আর মনে হচ্ছে আর পারবো না আর শান্তি গেলে। হ্যাঁ, খুবই কঠিন অবস্থা। আমি কয়েকবার ট্রাই করছিলাম তার। অরুন্ধতী রয় তোমরা জানো উনি একজন অ্যাক্টিভিস্ট। হ্যাঁ, তো তার যে বিখ্যাত বই দ্য গড অফ স্মল থিংস, দ্য গড অফ স্মল থিংস, এটা তার সবচেয়ে বিখ্যাত বই। ধৈর্য ধরে পড়তো, হ্যাঁ প্রচুর ধৈর্য লাগবে তার। আচ্ছা, এই সময়ের তোমার আমরা যদি এখন একটা জরিপ করি 100 জনের মধ্যে দেখা যাবে 50 জনেরই সবচেয়ে ফেভারিট রাইটার যদি বলতে বলা হয়, যারা থ্রিলার পড়ে, তাদের মধ্যে 100 জনের মধ্যে 90 জনের কাছে সবচেয়ে ফেভারিট ড্যান ব্রাউন। হ্যাঁ, তো ড্যান ব্রাউনের তোমার সবচেয়ে বিখ্যাত বই যেটা, সেটা যেটা ভিঞ্চি কোড, দি দা ভিঞ্চি কোড। তো ড্যান ব্রাউনের ক্ষেত্রে যেটা হয়েছে তোমার, সে 2003-এ লিখছে ভিঞ্চি কোড, 2003-এ ভিঞ্চি কোড লিখছে। এরপরে যেটা হয়েছে তার আগে যেগুলো লিখছিল সেগুলো বিখ্যাত হয়ে গেছে, যেমন এঞ্জেলস এন্ড ডিমন্স, এগুলো লিখছে 2000-এ। তো তার প্রথম বই কিন্তু এঞ্জেলস এন্ড ডিমন্স, এটা মূলত তার প্রথম বই, এটা ছিল 2000-এ লিখছিল। এটা কিন্তু তেমন একটা চলে নাই। তো যখনই ভিঞ্চি কোডটা বিখ্যাত হয়ে গেল, তখন এঞ্জেল এন্ড ডিমন্স বিখ্যাত হয়ে গেছে। আর তার সর্বশেষ সর্বশেষ যে বইটা হলো অরিজিন, সর্বশেষ, এটা হলো 2017-তে বেরোয়েছে। এবং তার একটা উপন্যাস ইনফার্নো, এবং ইনফার্নো আমরা জানি এটা একটা কবিতা। সে কবিতা কে লিখছে? ইনফার্নো এই কবিতাটা লিখছে দান্তে, আর দান্তে এই কবিতা লিখছে। সো তোমাদের অনেকেরই ফেভারিট জে কে রাউলিং। হ্যারি পটার সিরিজের সর্বশেষ এবং সর্বপ্রথম বইয়ের নাম লাস্ট কি? সর্বশেষটার নাম বলো হ্যারি পটার সিরিজের। এটা অ্যাসাইনমেন্ট, লাস্ট এন্ড ফার্স্ট। হ্যারি পটার সিরিজের ডেথলি হ্যালোজ, রাইট। সো ডেথলি হ্যালোজ হলো তোমার সর্বশেষ। হ্যারি পটার থেকে তুমি সর্বশেষ এবং সর্বপ্রথম দুটার নাম জানবা। এখন আসো বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ রাইটার মনিকা আলী ব্রিকলেইন, একটা জানলেই হবে। সো মনিকা আলী, তোমার বাড়ি কই বলো তো বাংলাদেশে? তার বাড়ি কই? হলো সিলেট না, ময়মনসিং তার বাড়ি। যাই বলছে নোয়াখালী। ওকে, নোয়াখালী না, তার বাড়ি ময়মনসিং। সো তার ব্রিকলিন, এটা অবশ্য এটা নিয়ে এতবার তোমার মুখস্থ করছে ভার্সিটি অ্যাডমিশন টেস্টে, এটার নাম বলতে বলতে মোটামুটি তোমার লালা বেড়ে গেছে সব। সো এটা ছাড়া আর একটা মুখস্থ করে, সেটা হলো আনটোল্ড স্টোরি, আনটোল্ড স্টোরি মনিকা আলীর। হ্যাঁ, নাফিসার বাড়ি কি ময়মনসিং নাকি? তোমরা তো কিশোরগঞ্জ না? ওকে। কিরণ দেশাই, গতকাল গেছিলাম অবশ্য তোমাদের এতে, কিরণ দেশাই, বকুল ময়মনসিং। ওকে। অনলাইনে ক্লাস নেওয়ার সুবিধা হচ্ছে এটা, তোমার প্রতিটা জেলা থেকে কেউ না কেউ থাকে। দ্য ইনহেরিটেন্স অফ দ্য লস,
এটা হচ্ছে কিরণ দাস। তো আমি আসলে কোশ্চেন ফাঁস করে দিচ্ছি, কালকে কোশ্চেনে কি কি থাকবে। হ্যাঁ, এগুলো আমি যেগুলো যেগুলো বলতেছি সেগুলো সেগুলো পরীক্ষা থাকবে। আচ্ছা আসো আমাদের মাহবুজা নাম সাহেবের মেয়ের নাম সম্পর্কে একটু পড়াশোনা করি। তো আজকে পরীক্ষা কি কি থাকবে, কালকে পরীক্ষা কি কি থাকবে আমি কোশ্চেন ফাঁস করে দিচ্ছি, যেগুলো যেগুলো বলতেছি সেগুলো থাকবে শুধু। হ্যাঁ, তো তাহমিনা আনাম, মাহবুজা নামের তোমার মেয়ে। সো ব্রিটিশ লেখিকা, ঔপন্যাসিক। সো তার তোমার গোল্ডেন এজ তো পরীক্ষা আস্তে আস্তে টায়ার্ড হয়ে গেছে না? গোল্ডেন এজ কিন্তু মোটামুটি টায়ার্ড, এটা মনে হয় আর আসবে না। এটা এটা এত পরীক্ষা আসছে, ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষা, চিটাং ভার্সিটি ভর্তি পরীক্ষা, হ্যান ভর্তি পরীক্ষা, ত্যান ভর্তি পরীক্ষা, ওই চাকরি সেই চাকরি, এটা আস্তে আস্তে টায়ার্ড হয়ে গেছে। এটা এটা আর আসবে সম্ভাবনা না এটা। তো এখন আসলে যেগুলো টায়ার্ড হয় না এখন, সেটা হলো দ্য বোনস অফ গ্রেস। এটা এখন টায়ার্ড হয় নাই, একদম ফ্রেশ। দ্য বোনস অফ গ্রেস, এটা এখনো টায়ার্ড হয় নাই। এবং দ্য গুড মুসলিম অনেকবার আসছে অনেক পরীক্ষায়, এটাও মোটামুটি টায়ার্ড হয়ে গেছে আস্তে আস্তে পরীক্ষায়। দ্য গুড মুসলিম এটাও অনেকবার আসছে পরীক্ষায়, এবং গোল্ডেন এজও পরীক্ষায় যথেষ্ট পরিমাণে আসছে। দ্য বোনস অফ গ্রেস কিন্তু এখন তেমন কোনো পরীক্ষা এখন আসে নাই, এবং পিএসসি যে টের পাই এটা আসে নাই তেমন কোনো পরীক্ষায়। তো ওটা কিন্তু দিয়ে দিবে। হ্যাঁ, তুমি যাহা চিন্তা করবে আসবে না তাহাই পরীক্ষা আসবে, ঠিক আছে? তুমি তুমি চিন্তা করবে যেটা আনসার হবে না ওটাই আনসার। এইটা অনেক জায়গায় তুমি পাবা, দেখবা তুমি মনে করবে যেটা আনসার না, সো তোমার ওটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা আজকে বলছিলাম আমি সাহিত্যের জন্য তোমাকে একটা আমি টিপস দিব। হ্যাঁ, সো এই টিপসটা হচ্ছে যারা খুব দুর্বল, আমি একদম প্রথম ক্লাসে তোমাদেরকে আমি যে 20 জন রাইটারের একটা লিস্ট দিছিলাম, তাই না? পরে সেটার যা টোটাল 39 জনের যা ঠিক ছিল। হ্যাঁ, টোটাল রাইটারের সংখ্যা 39 জনের ঠিক ছিল। যেটা করবা, এইসব রাইটারদের উপরে ফ্ল্যাশ কার্ড বানাবা, ফ্ল্যাশ কার্ড। তো ফ্ল্যাশ কার্ড কিভাবে বানাবা? তুমি হচ্ছে এই রাইটারদের, তুমি হচ্ছে এই পেজের মধ্যে তুমি তার নামটা লিখবা, তার সে কি ইংলিশ নাকি তোমার হচ্ছে যে আমেরিকান, দ্য কান্ট্রি অফ অরিজিন এটা লিখবা, এবং তার কোনো বিশেষ কোনো টাইটেল আছে কিনা তার, সেটা এটা লিখবা। এবং উল্টা পাশে, ফ্ল্যাশ কার্ডের উল্টা পাশে তার যে মেজর যে ওয়ার্ক গুলো, তার যেগুলো না জানলে পাপ হবে, তার মেজর ওয়ার্ক গুলোর নাম লিখবা। হ্যাঁ, এরকম তোমার টোটাল প্রথমে 20 জন লিখে ফেলবা, তারপর আরো 19 জন, টোটাল 39 জন। তো এই যে ফ্ল্যাশ কার্ডটা তুমি প্রতিদিন 10 জন 10 জনটা উল্টাবা, শুধু যা উল্টাবা, উল্টা পাশে কি আছে সেটা মনে করো টাইপের উল্টা দেখবা। তুমি যদি মোটামুটি 4 দিন যদি এগুলো যদি রিভিশন দিতে থাকো, দেখবা 4 দিন শেষে তুমি একদম কঠিন রকম ভাবে মাথা ঢুকে যাবে, এবং তুমি কখনো ভুলবা না। হ্যাঁ, তো এটা পেপারে করতে পারো। আর যারা অ্যান্ড্রয়েড ফোনে করতে চাও, সেখানে অ্যাঙ্কি অ্যাপ আছে, অ্যাঙ্কি অ্যাপ। আই থিঙ্ক তোমরা অনেকে অ্যাঙ্কি অ্যাপ ইউজ করতে জানো, তাই না? অ্যাঙ্কি অ্যাপ, অ্যাঙ্কি অ্যাপের মধ্যে এরকম ফ্ল্যাশ কার্ড বানানো যায়। তবে এখন তুমি কাগজে লেখালেখি করে যদি পড়ো, আই হোপ তোমার আরো ভালো মনে থাকবে। লিস্টের পিডিএফ পেজে না, একদম প্রথম লেকচার দেয়া আছে, একদম প্রথম দিকে লেকচারের মধ্যে দেয়া আছে, একদম প্রথম লেকচারের মধ্যে। হ্যাঁ, হ্যাঁ, স্টিকি নোটও কিনে নেওয়া যায়। স্টিকি নোট তো তুমি স্টিকি করতে পারবা, কিন্তু ফ্ল্যাশ কার্ড তুমি হাতে রাখবা অলওয়েজ। হ্যাঁ, হাতে রাখবা এবং স্টাপটা করে রাখবা। আর ডাক্তাররা তো তোমার তোমাদের বন্ধুরা আছে না ডাক্তার, ওদের থেকে নোট, ওদের থেকে ইয়ে পাবা, ছোট ছোট প্যাড পাবা, তোমাদের বন্ধু ডাক্তার। হ্যাঁ, অথবা কিছুদিনের জন্য একজনকে তোমার বন্ধু বানাবো আর কি, আসো তুমি আমার বন্ধু এখন কিছুদিনের জন্য। হ্যাঁ, বন্ধু বানাবো, ওর থেকে প্যাড নিবে, প্যাডের উল্টা তোমার এই পাশে লিখবা, উল্টা পাশে তুমি আনসার করে লিখবা, লিখে তুমি হচ্ছে যে ফ্রি পেন পাওয়া যায় না? হ্যাঁ, পিরিয়ড ওয়াইজ শর্ট করে করতে পারো। প্রথমে আমি যেখানে যে 20 জনের নাম দিছিলাম, ওই 20 জনকে তুমি শরবত বানায় খাই ফেলবা। হ্যাঁ, ওই 20 জন থেকে তোমার কিন্তু 7 থেকে তোমার 10 নাম্বার মতো থাকবে, ওই 20 জনের একদম এগুলো খাই ফেলবা। হ্যাঁ, আমার কাছে তো ইয়া নাই, আমার কাছে তো তোমার প্যাড কলম এগুলো, কারণ ডাক্তারি বিদ্যা ছাড়িয়ে দিয়েছি বহুত আগে। হ্যাঁ, আমি সেটা জেনে শুনে ছাড়ছি, যদি আমার খুব কষ্ট লাগছে যে ডাক্তারি করবো না কখনো। না, আমি একটা ডিলেমার মধ্যে ছিলাম যে, যেহেতু আমি পাবলিক হেলথে পড়ছি, তো আমি এখন কি আসলে পাবলিক হেলথের লাইনে কেরিয়ার করবো, নাকি আমি ক্লিনিক্যাল ব্যাপার স্যাপারে যাবো। কারণ তোমার 37 দেওয়ার পরে ক্যাডার এসে বুঝছি যে তোমার হচ্ছে যে আসলে অ্যাডমিন ক্যাডারদের অনেক দাপট এখানে। তো পরে চিন্তা ভাবনা করলাম আবার বিশেষ দিব, আবার আর একটা দিব। কিন্তু কেন জানি তোমার হচ্ছে যে মানে কিছু বিষয় না আছে অনেক পেন, কিন্তু এরপরে তোমার ভালো লাগবে, যেমন এজ ডক্টর অনেক ফিলিংসটা ভালো লাগে যে হ্যাঁ আমি আমার আত্মীয় স্বজনের অসুখ বিসুখে কাজে আসি বা রেসপন্স করতে পারি, এই ফিলিংসটা আসলে খুব তোমার ভালো লাগা ফিলিংস লাগে। যদিও আমি ডাক্তারি ছেড়ে দিচ্ছি, আমার এটা খারাপও লাগে যে ডাক্তার করি না এখন আর। বা তোমার হচ্ছে যে পেশা চেঞ্জ করা, এই সিদ্ধান্ত নেওয়া খুবই ডিফিকাল্ট, যে আমি আর কখনো ডাক্তারি করবো না, এই সিদ্ধান্ত থেকে তোমার সরে আসা, এটা মানে খুব আমার লাইফের সবচেয়ে টাফ সিদ্ধান্ত ছিল এটা, আমি আর কখনো ডাক্তারি করবো না।
এটা ইয়ে করা, ট্র্যাক চেঞ্জ করা, এটা এটার জন্য আমাকে অনেকদিন চিন্তা করতে হয়েছে যে আসলে আমি কি করবো, আসলে ডাক্তারি করবো না কখনোই। আচ্ছা।